আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রাচীন যুগ থেকে শুরু করব। একেবারে ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন যুগ যেটা আছে, তোমাদের এসএলএসটি সিলেবাসের যেভাবে করা আছে, সেটা তো ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা বা যেটা মহেঞ্জোদারো সভ্যতা, সেখান থেকেই আছে। কিন্তু আমরা ইতিহাসটা পড়ার সময় শুধুমাত্র একেবারে সিলেবাসটাকে প্রথম প্রথম ফলো করব না, আমাদের হাতে এখন অনেক সময় আছে। সিলেবাসটা যেমন আমরা ফলো করে পড়ব, তেমনি ইতিহাসের একেবারে সিলেবাসের একটু বাইরে গিয়ে যে সমস্ত বিষয় আমাদের সেকেন্ডারিতে থাকে, আমাদের সেকেন্ডারি লেভেল এডুকেশনের যে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যে ইতিহাস আছে, তার সঙ্গে এসএলএসটি সিলেবাসের যা সম্পর্ক আছে সেগুলোকেই কিন্তু সবই আমাদের দেখতে হয়। কারণ সবসময় যে একেবারে সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন আসে তেমন নয়, সিলেবাসের বাইরেও কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন থাকে, সবগুলোই থাকে কিন্তু সেই সিলেবাস রিলেটেড। অর্থাৎ আমরা সিন্ধু সভ্যতা পড়তে গিয়ে একেবারে সিন্ধু সভ্যতা হঠাৎ করে তো ভারতবর্ষে আসেনি। তার একটু পূর্বের যে সভ্যতা, কীভাবে সিন্ধু সভ্যতা ধীরে ধীরে বিকাশ হচ্ছে, সেই সমস্ত বিষয় যদি না জানি, বিষয় একটু জানতে হবে সবগুলো, কারণ সব আমাদের সেকেন্ডারি লেভেলে স্কুলে কিন্তু পড়ানো হয় সেভাবে। ক্লাস 6-এ 7-এ সেখানে কিন্তু তোমরা এগুলো পাবে কীভাবে সভ্যতার বিকাশ হচ্ছে। তো আমরা সেখান থেকে একেবারে ইতিহাসের আদি যুগ থেকেই শুরু করব। আমরা জানি যে একেবারে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথম মানুষের খোঁজ পাওয়া গেছিল পূর্ব আফ্রিকাতে। সেখানে আদিম মানুষের খোঁজ প্রথম পাওয়া যায় এখনও পর্যন্ত যা গবেষণা হয়েছে। সেখান থেকে আমরা এপের কথা জানি, একেবারে সেই বরেণ্যচারী বানর ছিল পূর্ব আফ্রিকায়। প্রথম মানুষের পূর্বসূরি আরকে বলা হয়, যার থেকে মানুষ এসছে। তো সেই এপ সম্বন্ধে একটু ধারণা কিন্তু আমাদের রাখতে হবে, এপটা কোথায় ছিল। ক্লাস 6-এর বই যারা একটু ফলো করো বা পড়েছো ইতিমধ্যে, তারা কিন্তু জানো। আমরাও ছোটোবেলায় পড়েছি এপ থেকে মানুষের এসছে মনে করা হয় আর কি। তারপরে এপ থেকে সরাসরি মানুষ আসছে, সেখান থেকে আরও কিছু ভাগ আছে মানুষের। অস্ট্রালোপিথেকাস, যেটা এপ থেকে মানুষ হচ্ছে, তারপরে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এবং শেষে হোমো সেপিয়েন্স, আমাদের আধুনিক মানুষ। তো এইভাবে মানুষের বিকাশ হচ্ছে, তার সঙ্গে যে সভ্যতার বিকাশ পরপর হয়েছে, সেটাকে আমরা ঐতিহাসিক যুগ রূপে আমাদের কিন্তু সিলেবাসে দেওয়া হয়েছে। যেমন একেবারে প্রথম থেকে প্রস্তর যুগ, সেই প্রস্তর যুগের মনে করা হয় যে মানুষের ইতিহাস প্রস্তর যুগ থেকেই শুরু হয়েছে। তো সেই প্রস্তর যুগকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। আমরা জানি প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এগুলোকে একেবারে জানতে হবে, সিলেবাসে সরাসরি নেই কিন্তু জানতেই হবে। প্রাচীন প্রস্তর যুগের যে সময়কাল এখানে দেখো দেওয়া হয়েছে, প্রাচীন প্রস্তর যুগের যে সময়কাল আছে 20 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দে। মোটামুটি এটা সম্বন্ধে কিন্তু তেমন কোনো বিতর্ক নেই। বিভিন্ন বইতে তো ইতিহাসের যে সাল তারিখ নিয়ে বিভিন্ন থাকবে, আমাদের পড়তে গিয়ে বারবার হোঁচট খেতে হবে এই বিষয়ে। তো প্রাচীন প্রস্তর যুগের সালটা মোটামুটি সব বইতে সমান থাকে, 20 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ এটা হয়। মধ্য প্রস্তর যুগের যে সময়সীমা, সেটা নিয়ে একটু বিতর্ক হয়। কোথাও কোথাও তোমরা 10,000 থেকে 6,000, এখানে দেখো যেটা উল্লেখ আছে 10,000 থেকে 6,000 পাবে। আবার কোথাও কোথাও 10,000 থেকে 8,000 পাবে। এই বিষয়টা একটু থাকবে। আমাদের ক্লাস 6-এর যে বই আছে, আমাদের বিএসসি যে বোর্ডের বই, সেখানে কিন্তু 10,000 থেকে 8,000 করা আছে মধ্যপ্রস্তর যুগ। এইটাকে একটু মনে রাখতে হবে। তোমরা এভাবেই পড়বে 10,000 থেকে 6,000 কিংবা 8,000। যদি পরীক্ষায় ডবল অপশান থাকে 6,000 8,000, আমরা যেটা সরকারি বইতে আছে সেটাকেই কিন্তু ফলো করব। সেক্ষেত্রে এখানে 6,000-এর জায়গায় হয়তো 8,000 হতে পারে। নব্যপ্রস্তর যুগটাও একটু গোলমেলে বিষয়, বিভিন্ন বিতর্ক বিষয় আছে। আমি যখন এখানে উল্লেখ করছি 7,000 থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দ নব্যপ্রস্তর যুগের সময়কাল, এটা নিয়েও কিন্তু বিতর্কের শেষ নেই। নব্যপ্রস্তর যুগের ওটাকে অনেক ক্ষেত্রে এই 7,000টাকে 8,000 ধরা হয় এবং এই 2,000 থেকে 4,000 ধরা হয়। তো এটাও একটু মাথায় রাখতে হবে পড়ার সময়। তোমরা যখন নোট, আমি তোমাদেরকে ডিটেলস যখন ক্লাস নোট শেয়ার করব সেখানে ডিটেলস থাকবে। এখানে কিন্তু 7টাকে 8ও ধরা হয়, আবার 8,000 থেকে 4,000 কিংবা 7,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ মনে করা হয়। তারপরে আসছে তাম্রপ্রস্তর যুগ।
তো এই যে তিনটি প্রস্তর যুগ এই সম্বন্ধে আমাদের কিন্তু ক্লিয়ার ধারণা দরকার। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, আধুনিক যুগ, নব্যপ্রস্তর যুগ এবং তার যে সময়কাল এই সম্পর্কে ক্লিয়ার ধারণা দরকার, কারণ পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, যদিও এগুলো কিন্তু সরাসরি সিলেবাসের বাইরে। এবার দেখো প্রাচীন প্রস্তর যুগের যে প্রধান বৈশিষ্ট্য আমি এখানে আর একটা সাইটে উল্লেখ করে দিয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। যদি আইডেন্টিফাই করা হয় প্রাচীন প্রস্তর যুগকে কী দিয়ে, এমসিকিউ প্রশ্ন এভাবে হতে পারে যে প্রাচীন প্রস্তর যুগকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব। এটাকে আইডেন্টিফাই করব আমরা শিকার এবং খাদ্য সংগ্রহের যুগ বলে। যদি আমরা মধ্যপ্রস্তর যুগ, সেটাকে আইডেন্টিফাই করব সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাইক্রোলিথ, অর্থাৎ মাঝারি পাথরের অস্ত্রশস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে। ওই মাঝারি পাথরের যে অস্ত্রশস্ত্র, এই মাইক্রোলিথ, এটা দেখেই কিন্তু মধ্যপ্রস্তর যুগকে আমরা আইডেন্টিফাই করছি বা মধ্যপ্রস্তর যুগকে ভাগ করছি। অর্থাৎ তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান বৈশিষ্ট্য হবে এই মাইক্রোলিথ মধ্যপ্রস্তর যুগের। এমসিকিউ প্রশ্ন এভাবে হতে পারে যে মধ্যপ্রস্তর যুগের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী, সেখানে বিভিন্ন অপশান দেওয়া হতে পারে। সেখানে মধ্যপ্রস্তর যুগে যেমন তোমাদের আগুনের ব্যবহার হয় সেটা একটা অপশান দিতে পারে, মাইক্রোলিথ বা মাঝারি পাথরের অস্ত্র এটা হতে পারে, আরও কিছু অপশান দিয়ে দিল। অপশান কিন্তু হবে মাইক্রোলিথ বা মাঝারি পাথরের অস্ত্র, কারণ এটা দেখেই ওই যুগকে ভাগ করা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে এগুলো। ঠিক তেমন নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৃষি এবং পশুপালন। এই কৃষি এবং পশুপালনের জন্যই নব্যপ্রস্তর যুগকে তো আমরা সেই নিওলিথিক রেভলিউশন বা নবপ্রস্তর যুগের বিপ্লব বলি। অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কৃষি এবং পশুপালন। আরও অন্যান্য বৈশিষ্ট্য তো আছেই নবপ্রস্তর যুগের, অবশ্যই আছে অন্যান্য বৈশিষ্ট্য, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৃষি এবং পশুপালন। আমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু এই এসএলএসটি লেভেলে একটু ঘুরিয়ে একটু টাফ করে দেওয়ার জন্য এই ধরনের মানে একটু কনসেপচুয়াল প্রশ্ন আসে। এভাবেই প্রশ্ন হতে পারে যে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য কী। সেখানে নব্যপ্রস্তর যুগের কৃষি এবং পশুপালন দিল, গৃহ নির্মাণ যেহেতু নব্যপ্রস্তর যুগে ব্যাপক আকারে হচ্ছে সেটা দিল, আরও অন্যান্য যে সমস্ত ব্যবহার, চাকার ব্যবহার হচ্ছে নবপ্রস্তর যুগে সেটা অপশানে দিয়ে দিল। সব অপশান থাকলেও আমাদের গুরুত্বপূর্ণ অপশান বা গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে থেকে বেছে নিতে হবে কৃষি এবং পশুপালনের সূচনা। এই মোটামুটি যুগ সম্বন্ধে বুঝতে পারলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ সম্পর্কে। যদি কারো কোনো প্রশ্ন থাকবে বলবে। দেখো স্যার, নবপ্রস্তর বিপ্লব এই কথাটি বলেছিলেন কি গর্ডন চাইল্ড? একদমই তাই, গর্ডন চাইল্ড বলেছিলেন নবপ্রস্তর যুগ। আমি আসবো পরে, ওটা তোমাদেরকে বলতাম আমি। ঠিকই বলেছ, গর্ডন চাইল্ডই বলেন নবপ্রস্তর যুগ বা কৃষি মানে নিওলিথিক রেভলিউশন কথাটা তিনি প্রথম ব্যবহার করেন। এবার দেখো প্রাচীন প্রস্তর যুগকেও কিন্তু তিনটি ভাগে ভাগ করেছেন আমাদের যারা প্রত্নতাত্ত্বিক আছেন। পরের কলমেই আমি দিয়েছি, দেখো এখানে প্রাচীন প্রস্তর যুগে তিনটি ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন প্রস্তর যুগ, একটি হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ আরেকটি হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। এবং এর সময়কালটাকেও একটু লক্ষ্য রাখবে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ তার সময়কাল হচ্ছে এই 20 লক্ষ থেকে 1 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ। মধ্য প্রাচীন প্রস্তর যুগ সেটা হচ্ছে 1 লক্ষ থেকে 40,000 মোটামুটি ধরা হয়, এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ 40,000 থেকে 10,000। এবার এর একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, আমাদের একটু মনে রাখতে হবে। এই যে প্রাচীন প্রস্তর যুগ জুড়েই কিন্তু যে মানুষের ভাগগুলো ছিল, সেই এপ থেকে মানুষ, তারপরে অস্ট্রোলোপিথেকাস এপ থেকে আসছে, তারপরে আসছে হোমো হাবিলিস, একদমই, তারপরে আসছে হোমো ইরেক্টাস এবং শেষে হোমো সেপিয়েন্স। এই সবগুলোর বিকাশ কিন্তু এই প্রাচীন প্রস্তর যুগ জুড়েই হচ্ছে। তার মধ্যে যদি স্পেসিফিক্যালি বলা হয়, এই যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ একেবারে প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে কিন্তু এই হোমো হাবিলিস মানুষ বা প্রায় মানুষ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ অস্ট্রোলোপিথেকাস থেকে যেটা আসছে হোমো হাবিলিস, সেই হোমো হাবিলিস মানুষ কিন্তু এই নিম্ন প্রস্তর যুগেই তার প্রায় একেবারে দক্ষ হয়ে ওঠেনি, প্রায় মানুষ বলা হয়। তারপরে হচ্ছে দক্ষ মানুষও বলা হয়, ঠিক। তারপরে হচ্ছে হোমো ইরেক্টাস, সেটাও কিন্তু আসছে এই প্রাচীন প্রস্তর যুগেই। এই দুটো তথ্য তোমাদের একটু মাথায় রাখতে হবে প্রাচীন প্রস্তর যুগের একেবারে নিম্ন ভাগে।
অর্থাৎ একেবারে নিম্নভাগেই কিন্তু এই হোমো হাবিলিস এবং হোমো ইরেক্টাস এর বিকাশটা হচ্ছে। আর যেটা হোমো সেপিয়েন্স সেটাও প্রাচীন প্রস্তর যুগ, কিন্তু তার মিডিল এজে, অর্থাৎ এই যে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, সেই সময় কিন্তু বিকশিত হচ্ছে আমাদের হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ, যেটাকে আমরা একেবারে দক্ষ মানুষ বলছি। এই তথ্যটাকে একটু তোমরা মাথায় রেখো যে হোমো হাবিলিস হোমো ইরেক্টাস কোন যুগে আসছে এবং হোমো স্যাপিয়েন্স কোন সময় আসছে। যদিও এই যে হোমো স্যাপিয়েন্স সেটা নিয়ে বিতর্ক আছে, একেবারে প্রাচীন প্রস্তরের মিডিলে আসছে না একেবারে প্রাচীন প্রস্তরের শেষের দিকে আসছে। তবে মোটামুটিভাবে ধরা হয় যে মিডিল এজ, অর্থাৎ 1 লক্ষ থেকে 40,000 বছর খ্রিস্টপূর্বাব্দ যে সময়কাল, সেই সময়কালেই হোমো স্যাপিয়েন্স মানুষের আবির্ভাবটা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তথ্য, এটা তোমরা মাথায় রাখতে পারো। এমসিকিউ প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে যে হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব কোন যুগে হচ্ছে। যদি প্রাচীন প্রস্তর যুগ দিয়ে দিল, বিতর্ক শেষ। যদি প্রাচীন প্রস্তর যুগকেও ভাগ করে দেয়, এই যে 3টে ভাগ আছে তার মধ্যে, সেখানে মধ্য প্রাচীন প্রস্তর যুগ সেটা কিন্তু অ্যান্সার হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ প্রথম দিকে মানুষ যে পাথরের অস্ত্র ব্যবহার করত সেটা হচ্ছে কোয়ার্টজাইট যে পাথর, এর ব্যবহারটা সবথেকে বেশি ছিল, কোয়ার্টজাইট পাথর। আর প্রাচীন যে মধ্য প্রস্তর যেটা বলা হচ্ছে, অর্থাৎ প্রাচীন প্রস্তরের যে মিডিল ভাগ, সেখানে সিলিকা জাতীয় যে পাথর তার অস্ত্র বেশি পাওয়া যায়। এটা একটি গুরুত্বপূর্ণ তথ্য, মনে রাখতে পারো। যদি ডিপ প্রশ্ন হয়, একটু কঠিন প্রশ্ন এই ধরনের হতে পারে। তো মোটামুটি প্রাচীন প্রস্তর যুগের এই ভাগটা গেল। এবার আমরা একটু যে প্রস্তর যুগ তার একটু তুলনামূলক আলোচনা করব। অর্থাৎ 3টি যে প্রস্তর যুগ আমরা দেখি, প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর, আধুনিক নব্য প্রস্তর, তার তুলনামূলক একটু আলোচনা দেখে নেব। একটু সবাই জানো, জাস্ট ধারণাটাকে ক্লিয়ার করে নেওয়া, আমাদের একেবারে প্রাচীন প্রস্তর যুগ সেটার যে জীবিকা মানুষের ছিল, সবাই বুঝতে পারছে, সবাই জানো এটা শিকার, খাদ্য সংগ্রহ, সেখানে তাদের উৎপাদনের কোনো ব্যবস্থাই থাকছে না প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবিকা। মধ্য প্রস্তর যুগের একটু পার্থক্য হয়, তারা মাছ ধরার কৌশলটা শেখে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিকারটা আগের যুগে ছিল। মধ্য প্রস্তর যুগে মানুষের যে জীবিকার মধ্যে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কিন্তু মাছ ধরার কৌশল বা কিছু টেকনিক তারা অবলম্বন করে, যে টেকনিকগুলো প্রাচীন প্রস্তর যুগে ছিল না। এই একটা পরিবর্তন মধ্য প্রস্তর যুগে হচ্ছে। আর নব্যপ্রস্তর যুগে তো সবাই জানি আমরা, সেখানে কৃষি সূচনা হয়ে যাচ্ছে, পশুপালনের সূচনা ব্যাপক হারে হচ্ছে। যদিও প্রথম সূচনা এই মধ্যপ্রস্তর যুগে হয়, পশুপালনের প্রথম সূচনা কিন্তু মধ্যপ্রস্তর যুগে এই পশুপালনের, কিন্তু ব্যাপক হারে হচ্ছে নব্যপ্রস্তর যুগে। বাসস্থানের যুগের দিক থেকে যদি আমরা 3টি এই যে যুগ তার যদি আলোচনা দেখি, 3টি যুগের মধ্যে প্রথম দিকে অবশ্যই বাসস্থান ছিল না, অর্থাৎ তারা গুহার মধ্যে, নদীর তীরে, বৃক্ষতলে, যেভাবে একেবারে খোলা আকাশের নিচে প্রাচীন প্রস্তর যুগের মানুষ বসবাস করত। কিন্তু মধ্যপ্রস্তর যুগে তারা কিন্তু অস্থায়ী কিছু আধা বসতি তারা তৈরি করলো। একেবারে স্থায়ী বসতির ব্যাপার বলছে না, মধ্যপ্রস্তর যুগে কিছু কিছু ছোটো ছোটো কুটির নির্মাণ, আধা বসতি এবং ছোটো ছোটো গোষ্ঠীতে তারা ভাগ হতে থাকলো। অর্থাৎ গোষ্ঠীবদ্ধ যে মানুষ, সেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগেই উদ্ভব হচ্ছে। তাহলে একেবারে প্রথম দিকে মানুষের কোনো বাসস্থান নেই, মধ্যপ্রস্তর যুগে এসছে গোষ্ঠীবদ্ধ মানুষ, কিছু কুটির তারা নির্মাণ করছে, কিন্তু স্থায়ী বসতি বলা যায় না, সেখানে স্থায়ীভাবে থাকছে না। আর নব্যপ্রস্তর যুগে বাসস্থানের থেকে সেখানে স্থায়ী বসতি আসছে, স্থায়ী গ্রাম গড়ে উঠছে, কাদামাটির ঘর তারা স্থায়ী পাকা নয়, কাদামাটির ঘর তারা কিন্তু তৈরি করছে নব্যপ্রস্তর যুগে। তাহলে বাসস্থানের দিক থেকে 3টি যে প্রস্তর যুগের মানুষের যে পার্থক্য বুঝতে পারলে, গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে, যদি এইভাবে এমসিকিউ প্রশ্ন আসে যে মানুষ কবে দলবদ্ধ হতে শিখলো, কোন সময়, সেটা প্রাচীন প্রস্তর যুগ হবে, মধ্যপ্রস্তর যুগ হবে, নবপ্রস্তর যুগ হবে, উত্তরটা কিন্তু হবে মধ্যপ্রস্তর যুগে। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখতে পারো। তারপরে বাসস্থানের ক্ষেত্রে যে কোথায় প্রথম কোন যুগে একেবারে স্থায়ী বসতি গড়ে উঠলো, যদি স্থায়ী বসতি পার্টিকুলারলি বলে তাহলে নব্যপ্রস্তর যুগ। যদি কুটির নির্মাণের কোনো বলে, তো এমসিকিউ হয় যে কোন সময় কুটির নির্মাণ করতে মানুষ প্রথম শিখেছিল, সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু মধ্যপ্রস্তর যুগ হতেই পারে। আচ্ছা, 1 মিনিট, কেউ একটু জয়েন হওয়ার চেষ্টা করছে।
হ্যাঁ, তারপরে দেখো অস্ত্রের দিক থেকে এই যে তিনটি যুগ, এই তিনটি যুগের যে পার্থক্য একটু আমাদের দেখে নিতে হবে। প্রথম যুগের যে মেন অস্ত্র সেটা হচ্ছে হাত কুঠার, মনে রাখতে হবে কিন্তু এটা এই যে হাত কুঠার বা হ্যান্ড এক্স সংস্কৃতি আলাদাভাবে বলা হয় প্রাচীন প্রস্তর যুগকে। আর মধ্যপ্রস্তর যুগে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়ার সময় আমরা পড়েছিলাম মাইক্রোলিথ, অর্থাৎ মাঝারি যে পাথরের অস্ত্র সে সময় ব্যবহার করছে অস্ত্র। আর আধুনিক বা নব্যপ্রস্তর যুগে যেটা আসছে সেটা হচ্ছে পালিশ করা পাথরের অস্ত্র। তাহলে পালিশের ব্যাপারটা, অর্থাৎ সুচালো হয়ে উঠছে অস্ত্র, আরও ক্ষুদ্র হয়ে আসছে, ছোট হয়ে আসছে, পালিশ আসছে, সেটাই কিন্তু নব্যপ্রস্তর যুগে হচ্ছে। মধ্যপ্রস্তর যুগে মাইক্রোলিথ প্রধান বৈশিষ্ট্য, অর্থাৎ আকার ছোট হয়ে আসছে। আর প্রাচীন প্রস্তর যুগের যে অস্ত্র তার মূল বৈশিষ্ট্য হচ্ছে মূলত বড় ধরনের হাত কুঠার বা চপার জাতীয় অস্ত্র কিন্তু সে সময় মানুষ ব্যবহার করত। সামাজিক জীবনের ক্ষেত্রে প্রথম যুগে অবশ্যই যাযাবর জীবন মানুষের, মধ্যপ্রস্তর যুগে আসে আধা যাযাবর জীবন, এবং নব্যপ্রস্তর যুগে চলে আসছে মানুষের সামাজিক জীবন, পরিবার গড়ে উঠছে, সমাজ গড়ে উঠছে। কারণ এই সময় স্থায়ী যেহেতু কৃষি পদ্ধতি তারা জানতে পারছে, কৃষির জন্য তাদেরকে এক জায়গায় থাকতে হচ্ছে, সুতরাং পরিবার সমাজ সব চলে আসছে নব্যপ্রস্তর যুগে। পার্থক্যগুলো জাস্ট আমাদের মাথায় রাখতে হবে, একেবারে বিষয়টাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এমসিকিউ প্রশ্ন এভাবে আসে, যদি বলা হয় এমসিকিউ প্রশ্ন এভাবে হতেই পারে যে আধা যাযাবর জীবন মানুষ কোন সময় গড়ে উঠেছিল, পুরো যাযাবর বলছে না, আধা যাযাবর, সে সময় নব্যপ্রস্তর যুগ কিন্তু অ্যান্সার হবে। তারপরে দেখো আগুনের ব্যবহার কোন যুগে হয়। আমরা জানি যে আগুনের ব্যবহার কিন্তু হয়েছিল একেবারে প্রাচীন প্রস্তর যুগে। আরও কিন্তু স্পেসিফিক্যালি এই আগুনের ব্যবহারে আর একটু ডেট পাওয়া যায়। মোটামুটি মনে করা হয় এই আগুনের ব্যবহারটা 10 লক্ষ বছর আগে, 10 লক্ষ বছর আগে মানুষ কিন্তু শিখেছিল। এবং এই 10 লক্ষ বছর আগে যে মানুষ আগুনের ব্যবহার শিখছে সেই মানুষ ছিল কোন মানুষ? হোমো ইরেক্টাস। একটু মনে রাখতে পারো, হোমো, টাচ পেনে লেখা অভ্যাস নেই তো লিখতে অসুবিধা হচ্ছে, হোমো ইরেক্টাস। তো হোমো ইরেক্টাস মানুষই কিন্তু প্রথম আগুনের ব্যবহার শেখে। এইটাই তথ্যটাকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আগুনের ব্যবহার যা মানুষ শিখছে একেবারে প্রাচীন প্রস্তর যুগ, এবং প্রাচীন প্রস্তর যুগের কিন্তু মিডিল এজে শিখছে, ওই 10 লক্ষ বছর আগে কিন্তু মানুষ মোটামুটিভাবে ধরা হয় শিখছেন আগুনের ব্যবহার। এবং হোমো ইরেক্টাস সেই সময়ের যে মানুষ তারাই কিন্তু প্রথম আগুনের ব্যবহার শিখছে। তো আগুনের ব্যবহারের সঙ্গে 10 লক্ষটাও মনে রাখবে, আর আগুনের ব্যবহারের সঙ্গে হোমো ইরেক্টাস কথাটাও একটু মনে রাখবে। এমসিকিউ প্রশ্ন কিন্তু স্পেসিফিকলি এভাবে হতে পারে। এবার মধ্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু যে ব্যবহার, আমি আগেই বলেছিলাম মাছ ধরার প্রযুক্তি তারা কিন্তু মধ্যপ্রস্তর যুগে আয়ত্ত করছে। যে সমস্ত মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায় আমি পরে আসছি পরের পেজে। সেখানে যে সমস্ত নিদর্শন থেকে আমরা দেখতে পাই যে মাছ ধরার যে পদ্ধতি সেটা কিন্তু মধ্যপ্রস্তর যুগে। সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যা মধ্যপ্রস্তর যুগে মানুষ শিখেছিল সেটি হচ্ছে এই ধনুক এবং তীরের ব্যবহার। এটিও কিন্তু মধ্যপ্রস্তর যুগে মানুষ শিখছে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে। অর্থাৎ দুটি জিনিস কিন্তু মধ্যপ্রস্তর যুগের মানুষ একেবারে, এটা তোমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে মধ্যপ্রস্তর যুগে গুরুত্বপূর্ণ আবিষ্কার কি। যদি এভাবে কোনো এমসিকিউ প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে অ্যান্সার যদি এই প্রশ্ন থাকে যে মাছ ধরার প্রযুক্তি কিংবা ধনুক এবং তীরের ব্যবহার, সেটাই অ্যান্সার হবে। আগুনের ব্যবহার তো প্রাচীন প্রস্তর যুগে হয়ে গেল। এবার মৃৎপাত্রের ব্যবহার হয়তো মধ্যপ্রস্তর যুগে কিছুটা সূচনা হয়েছিল, কিন্তু ব্যাপকভাবে হচ্ছে এক্ষেত্রে নবপ্রস্তর যুগে, ওটা হবে না। সুতরাং এই মাছ ধরার প্রযুক্তি আর তীর ধনুকের ব্যবহারটাই কিন্তু মধ্যপ্রস্তর যুগের মানুষ শিখছে। এটা এই ধারণাটাকে ক্লিয়ার করে নাও। আর নবপ্রস্তর যুগ তার যে গুরুত্বপূর্ণ আবিষ্কার সেটা হচ্ছে মৃৎপাত্র, ব্যাপকভাবে তারা প্রচলন করছে। চাকার ব্যবহার, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ। বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্প, কৃষি সূচনা তো আমরা জানি যেহেতু নিওলিথিক রেগুলেশন বলা হচ্ছে সেই সময় কৃষির জন্য। খাদ্য সংরক্ষণের ব্যাপারটাও কিন্তু নব্যপ্রস্তর যুগে আসছে। এই চাকার ব্যবহারের ক্ষেত্রে একটু তোমরা এইটা বিষয়টা জেনে রাখতে পারো। প্রথম যে চাকার ব্যবহার হয়, চাকার ব্যবহার সেটা কিন্তু মেসোপটেমিয়ায়, আজ থেকে 3500 মেসোপটেমিয়া অঞ্চলে হচ্ছে 3500 খ্রিস্টপূর্বাব্দে। ওই সময় কিন্তু চাকার ব্যবহার হচ্ছে। মেসোপটেমিয়া মানে বর্তমান ইরাক অঞ্চল।
সেখানে চাকার ব্যবহার হচ্ছে, এবং এই চাকার ব্যবহার থেকে যে প্রথম ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি বা পরিবহনের জন্যই, কিন্তু কুমোরের চাকার বিষয়টা আরও পরে আসছে। তাই চাকার ব্যবহার যেমন নবপ্রস্তর যুগে হচ্ছে, চাকার ব্যবহার প্রথম কোন অঞ্চলে হয়? অবশ্যই মেসোপটেমিয়া, একটু মনে রাখতে পারো বিষয়টা, এমসিকিউ প্রশ্ন হতেই পারে। এবং কবে হয়? 3500 খ্রিস্টপূর্বাব্দে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, এটা তোমরা মাথায় রাখতে পারো। কৃষির যে সংরক্ষণের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৃষি বা খাদ্য সংরক্ষণ কোন যুগে হয়? অবশ্যই নবপ্রস্তর যুগ। এবং কৃষির ব্যবহার বা বস্ত্র বয়ন শিল্পের ব্যবহার সবই নবপ্রস্তর যুগ। পরের পেজে দেখো, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই যে প্রস্তর যুগগুলো আমরা পড়ছি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ, এই প্রস্তর যুগের যে সমস্ত সরঞ্জাম অর্থাৎ জিনিসপত্র পাওয়া যাচ্ছে বা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, উপত্যকা কী, প্রত্নক্ষেত্র কী, এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, একেবারে প্রাচীন প্রস্তর যুগ যদি আমরা প্রথম দেখি, প্রাচীন প্রস্তর যুগে যে গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে সোয়ান উপত্যকা অঞ্চলে। এই সোয়ান উপত্যকা হচ্ছে বর্তমানে পাকিস্তান, সেখানে কাশ্মীরে সোয়ান উপত্যকায়, এখানে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। এবং এইটা আরেকটু তোমরা মনে রাখবে যে এই যে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরানো পাথরের অস্ত্র সেটা পাওয়া গেছিলো এই সোয়ান উপত্যকায়। যদি এমসিকিউ এভাবে কোনো প্রশ্ন আসে যে ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরানো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে, অনেকগুলো অপশান থাকতে পারে, তার মধ্যে অ্যান্সার হবে সোয়ান উপত্যকা। পাথরের সরঞ্জাম, অস্ত্রশস্ত্র সেখানে পাওয়া যাচ্ছে। প্রাচীন প্রস্তর যুগের আরেকটি যে গুরুত্বপূর্ণ উপত্যকা ছিল বা যেখানে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে তামিলনাড়ু অঞ্চলের এই আত্তিরামপাক্কাম এই অঞ্চল। এখানে কিন্তু ভারতের প্রাচীনতম মানব বসতির নিদর্শন পাওয়া যায় এই অঞ্চলে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভারতের প্রাচীনতম মানব বসতির নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর আমাদের তামিলনাড়ু অঞ্চলের আত্তিরামপাক্কাম অঞ্চল। এবং এটা ছিল 15 লক্ষ বছরের পুরানো, মানে এখান থেকে 15 লক্ষ বছরের পুরানো নিদর্শন কিন্তু সেখানে পাওয়া গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে অঞ্চল যেখানে এই প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে হুন্সকি উপত্যকা, কর্ণাটকের হুন্সকি উপত্যকা। এখানে কি পাওয়া গেছে? হাতকুঠার, অর্থাৎ একেবারে পুরানো হাতকুঠার বা হাতের যে ওই যে হাতকুঠার সংস্কৃতি বা হ্যান্ডওয়ার্কস যে সংস্কৃতি বলা হয় সেটা কিন্তু এই হুন্সকি উপত্যকায় পাওয়া যায় প্রথম। এবং এই যে হুন্সকি উপত্যকায় এটা পাওয়া গেছিলো সম্ভবত 1983 সালে এখানে মাটি খুঁড়ে এই পুরনো পাথরের হাতিয়ার কিন্তু পাওয়া গেছিলো এই হুন্সকি উপত্যকায়। সালটা মনে রাখতে পারো, 1983 সালে এই হুন্সকি উপত্যকায় খনন কার্য করে এখানে ওই হাতকুঠারটা পাওয়া যায়। তারপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল ভীমবাটেকা, এটা ক্লাস 6-এর বই তোমরা যারা ফলো করেছো, এই সোয়ান উপত্যকা, ভীমবাটেকা উপত্যকা, এইগুলো অঞ্চল কিন্তু একটু ডিটেলস ওখানে দেওয়া আছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল এগুলো। মানে প্রাচীন ভারতের বা প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি পড়ার ক্ষেত্রে এই সমস্ত উপত্যকার গুরুত্ব কিন্তু আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই ভীমবাটেকা যে অঞ্চল, এখানে মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশ অঞ্চলে যে বিখ্যাত জিনিস সেটা হচ্ছে গুহাচিত্র। ভীমবাটেকার গুহাচিত্র, প্রাচীন প্রস্তর যুগে যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে অন্যতম যে গুহাচিত্র সেটা হচ্ছে ভীমবাটেকা গুহাচিত্র। এবং সেই গুহাচিত্র থেকে প্রাচীন প্রস্তর যুগে জীবনধারার কিন্তু একটা বিবরণ আমরা পাই। সেখানে মানুষের সাথে কুকুর দেখা যায় এই ভীমবাটেকায় যে গুহাচিত্র আছে, এবং পাখি, মাছের চিত্র সেখানেও কিন্তু ছিল। একটু ক্লাস 6-এর বই তোমরা পড়বে, ওখানে বেশ ডিটেলস আছে। এই ভীমবাটেকাটা সম্ভবত 1957 সালেই কিন্তু এই অঞ্চলে ভীমবাটেকার গুহাটা আবিষ্কার হয় এবং সেই বিখ্যাত হচ্ছে গুহাচিত্রের জন্য। এবার মধ্যপ্রস্তর যুগের দেখো যে সমস্ত নিদর্শন পাওয়া যায় যে সমস্ত অঞ্চলে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রাজস্থানের বাগড় অঞ্চল। এই রাজস্থানের বাগড় অঞ্চল, এখানে কিন্তু যে নিদর্শন পাওয়া গেছে সেখান থেকে পশু পালনের নিদর্শন। যদি এভাবে কোনো এমসিকিউ প্রশ্ন আসে যে পশু পালনের নিদর্শন কোন অঞ্চলে পাওয়া গেছে, উত্তর হবে রাজস্থানের বাগড় অঞ্চল।
মানে প্রাণীদের যে গৃহপালিত হওয়ার যে নিদর্শন ভারতবর্ষের পাওয়া গেছে সেটা প্রথম কিন্তু এই বাগড়। এভাবেও তোমরা মনে রাখতে পারো যে বাগড় অঞ্চলে প্রথম প্রাণীদের গৃহপালিত হওয়ার বা পশুপালনের প্রথম চিহ্ন পাওয়া গেছে মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন সেটা হচ্ছে বাগড়ে পাওয়া গেছে। কিন্তু পশুপালনের ব্যাপক প্রচলন হচ্ছে কিন্তু নব্যপ্রস্তর যুগে। যদি এক কথায় কোনো এমসিকিউ প্রশ্ন হয় যে পশুপালন ব্যাপকভাবে হয় কোন সময়ে, নব্যপ্রস্তর যুগ, কিন্তু প্রথম নিদর্শন মধ্যপ্রস্তর যুগেও পাওয়া যায়। এবং এই বাগড় অঞ্চল কিন্তু খুবই বিখ্যাত এই জন্য, এটা তোমরা মনে রাখতে পারো। এছাড়াও মানব কঙ্কাল, এই মধ্যপ্রস্তর যুগের মানব কঙ্কাল সেটা পাওয়া গেছে লাংহাজ, গুজরাটের লাংনাজ নামক অঞ্চলে। এখানে কিন্তু মানব কঙ্কাল পাওয়া গেছে। আদমগড়, এটা একটা মধ্যপ্রদেশের খুবই বড় সাইট, মধ্যপ্রস্তর যুগের সাইট, সেখানেও গুহাচিত্র পাওয়া যায় আদমগড়ে। এই আদমগড়ের যে গুহাচিত্র সেখান থেকে কিন্তু সম্ভবত ৮,০০০ বছরের পুরানো পশুর হাড় এই আদমগড় থেকে পাওয়া গেছে, যতদূর মনে পড়ছে ৮,০০০, প্রায় ৮,০০০ বছরের পুরানো পশুর হাড় কিন্তু এই আদমগড় থেকে পাওয়া গেছিল। গুহাচিত্র অবশ্যই ছিল, পশুর হাড় পাওয়া গেছিল আদমগড় থেকে। তারপরে উত্তরপ্রদেশের আর একটা কেন্দ্র এখানে নাম দেওয়া আছে, দেখো সরাই নাহার রাই। এটা হচ্ছে প্রথম মানব সমাধি, মধ্যপ্রস্তর যুগ কিন্তু, তবুও প্রথম যে সমাধি, মানব সমাধি, সেটা এখান থেকে পাওয়া যায়। সমাধির ব্যাপক প্রচলন হচ্ছে নব্যপ্রস্তর যুগে ঠিকই, কিন্তু প্রথম মানব সমাধির উদাহরণ মধ্যপ্রস্তর যুগে আমরা পাই, এবং সেটা এই উত্তরপ্রদেশের সরাই নাহার রাইতে খনন কার্যের ফলে ওখান থেকে পাওয়া যায়। এরপরে দেখো নব্যপ্রস্তর যুগ। আমরা জানি নব্যপ্রস্তর যুগ তো আমরা পরে যখন পড়বো মেহেরগড় সংস্কৃতি ডিটেলস পড়বো, ওটা নব্যপ্রস্তর যুগের যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সেটা হচ্ছে মেহেরগড়। আমরা মেহেরগড় সম্পর্কে ডিটেলস পড়বো পরে। বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকেন্দ্র। এইটা একটু মনে রাখতে পারো যে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকেন্দ্র কোন অঞ্চল? মেহেরগড়। এখানে নব্যপ্রস্তর যুগের প্রথম যে কৃষি কেন্দ্র বলা যায় বা কৃষির প্রথম বিকাশ হচ্ছে ব্যাপকভাবে, সেটা হচ্ছে মেহেরগড়ে। তারপরেও মেহেরগড় ছাড়া বুরজাহোম এই অঞ্চল কাশ্মীরের, এখানে একটি কিন্তু নব্যপ্রস্তর যুগে বিখ্যাত জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে গর্তবাড়ি বা পিট ডোয়েলিং। এটা কিন্তু গর্তবাড়িটা খুবই গুরুত্বপূর্ণ, কাশ্মীরের বুরজামে পাওয়া গেছে। এছাড়া নব্যপ্রস্তর যুগের যে নিদর্শন সেটা একটি গুরুত্বপূর্ণ ধান চাষের নিদর্শন পাওয়া যায় বিহারের চিরান্ত নামক অঞ্চলে, এটা মনে রাখতে হবে। এবার স্পেসিফিক ধান চাষের প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে নিচে, এই যে উত্তরপ্রদেশের কোল্ডিয়া, এখানে কিন্তু একেবারে ভারতবর্ষের প্রাচীনতম ধান চাষের নিদর্শন পাওয়া যায়। আরেকটি নব্যপ্রস্তর যুগের অন্যতম নিদর্শন যেটা খুবই বিখ্যাত, সেটা অসমে পাওয়া গেছিল পালিশ করা কুঠার, সেটা হচ্ছে এই দাউজালি হাডিং এই অঞ্চলে। দাউজালি হাডিং অঞ্চলে পালিশ করা কুঠার পাওয়া গেছিল অসমের। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এমসিকিউ প্রশ্ন এখান থেকে হতে পারে। এভাবে প্রশ্ন হতে পারে যে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম ধানের নিদর্শন বা ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? নব্যপ্রস্তর যুগের। সেক্ষেত্রে এটা হবে উত্তর এই কোল্ডিহাওয়া, প্রাচীনতম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে চিরান্দ অঞ্চল, যেটা সেখানেও ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। এবার আরেকটু স্পেসিফিক এখানে দেওয়া হয়েছে, দেখো একটু আমি তুলনা করে দিয়েছি অস্ত্রর সঙ্গে তিনটি প্রস্তর যুগের অস্ত্র। যদি এক কথায় বলতে হয় অস্ত্র, প্রাচীন প্রস্তর যুগের মেন অস্ত্র ছিল হ্যান্ড এক্স। এমসিকিউ প্রশ্ন এভাবে হবে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল হাতিয়ার কী ছিল? হ্যান্ড এক্স বা হাত কুঠার। মধ্যপ্রস্তর যুগের মানুষের মূল হাতিয়ার কী ছিল? মাইক্রোলিথ বা মাঝারি আকারের পাথরের যে টুকরো, সেটা হচ্ছে মূল অস্ত্র। আর নব্যপ্রস্তর যুগের মানুষের মূল অস্ত্র কী ছিল? পালিশ করা কুঠার। তাহলে হ্যান্ডেক্স একই জিনিস, সঙ্গে পালিশ হয়ে আসছে নব্যপ্রস্তর যুগে, মাঝে মাইক্রোলিথ। তাহলে মূল অস্ত্র, এমসিকিউ প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল হয়,
এইভাবেই প্রশ্ন করবে, একেবারে স্পেসিফিক্যালি প্রশ্ন হবে যে মধ্যপ্রস্তর যুগের মানুষের মূল অস্ত্র কী ছিল। অনেক অস্ত্র ছিল, তার মধ্যে অ্যান্সার হবে মাইক্রোলিথ। নব্যপ্রস্তর যুগও তাই, অনেক অস্ত্র ছিল, তার মধ্যে মূল অস্ত্র হচ্ছে পালিশ করা কুঠার। প্রাচীন প্রস্তর যুগেও মানুষের মূল অস্ত্র ছিল, অনেক অস্ত্র ছিল, কী ছিল, হ্যান্ডেক্স ছিল, গাছের ডাল ছিল, বড় পাথর ছিল, মূল অস্ত্র হচ্ছে হ্যান্ডেক্স বা হাত কুঠার। আগুনের ব্যবহার প্রাচীন প্রস্তর যুগে শুরু হচ্ছে, মধ্যপ্রস্তর যুগে প্রচলিত হচ্ছে, ব্যাপক ব্যবহার নব্যপ্রস্তর যুগে। এভাবে প্রশ্ন হতে পারে আগুনের ব্যবহার কোন সময় শুরু হয়। উত্তর তো সরাসরি প্রাচীন প্রস্তর যুগ, 10 লক্ষ বছর আগে, আমি আগেও বললাম। যদি বলে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে কোন সময়, মধ্যপ্রস্তর যুগও হতে পারে। এখানে প্রচলিত বলছে মানে ব্যাপকভাবে মধ্যপ্রস্তর যুগে প্রচলিত হয়ে যাচ্ছে, নবপ্রস্তর যুগে তো হবেই। কৃষি প্রাচীন প্রস্তর যুগে নেই, মধ্যপ্রস্তর যুগে প্রাথমিক ধারণা পাওয়া যায়, পূর্ণ বিকাশ হচ্ছে নব্যপ্রস্তর যুগে। তাহলে এভাবে যদি এমসিকিউ প্রশ্ন আসে যে কৃষির প্রাথমিক ধারণা কোন সময় পাওয়া যায়, প্রাচীন প্রস্তর যুগ হবে না, উত্তর হবে মধ্যপ্রস্তর যুগ। কিন্তু যদি এভাবে প্রশ্ন আসে যে কৃষির পূর্ণ বিকাশ কোন সময় হয়, সেক্ষেত্রে 3টি যুগ অপশানে দিলেও উত্তর হবে নব্যপ্রস্তর যুগ, সেক্ষেত্রে মধ্যপ্রস্তর যুগ হবে না। অর্থাৎ কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, প্রাথমিক ধারণা যদি বলে তখনই শুধুমাত্র মধ্যপ্রস্তর যুগ অ্যান্সার হতে পারে এই কৃষির ক্ষেত্রে, কিন্তু পূর্ণ বিকাশ যদি বলে সেক্ষেত্রে নব্যপ্রস্তর যুগ। পশুপালনের ক্ষেত্রে দেখো, প্রাচীন প্রস্তর যুগে তেমন কোনো নিদর্শন পাওয়া যায় না, 2-1টা ছাড়া, নেই বললেই চলে। মধ্যপ্রস্তর যুগে শুরু হচ্ছে পশুপালন, আর একেবারে বিকাশ হচ্ছে পশুপালনের নব্যপ্রস্তর যুগে। মৃৎপাত্রের ক্ষেত্রেও তাই, প্রাচীন প্রস্তর যুগে নেই, মধ্যপ্রস্তর যুগে একেবারেই সীমিত, ব্যাপকভাবে হচ্ছে নব্যপ্রস্তর যুগে। চাকার ব্যবহার প্রথম যুগে, দ্বিতীয় প্রস্তর যুগে একেবারেই নেই, নব্যপ্রস্তর যুগে আসছে। বসতি, গুহা, কুঠির আর গ্রাম, পার্থক্য কিন্তু এখানে মানব বসতির 3টে যে প্রস্তর যুগ, তার মধ্যে যদি বলে গুহার বসবাস করতো প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল বাসস্থান কী ছিল, তাহলে গুহা। মধ্যপ্রস্তর যুগের মানুষের মূল বাসস্থান কী ছিল, গুহা হবে, অবশ্যই গুহা হবে। কিন্তু কুঠির এখানে দিয়েছি নিদর্শন হিসেবে, ব্যবহার কম ছিল কুঠিরের, কিন্তু কুঠিরের অস্তিত্ব পাওয়া যায়। আর নব্যপ্রস্তর যুগে একেবারে গ্রাম্য বসতি গড়ে উঠছে। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি একেবারে তুলনামূলক এখানে করে দিলাম। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে ভারতের প্রাচীনতম কৃষিক্ষেত্র, আমি আগে বলেছি যে মেহেরগড়, এটা ছিল ভারতের কিন্তু প্রাচীনতম কৃষিক্ষেত্র। তারপরে নিওলিথিক রেভলিউশন, এই কথাটি প্রথম ব্যবহার করেন কে, ভি গর্ডন চাইল্ড। এই কিন্তু কেউ একজন বলছিলে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো কমন প্রশ্ন, এই যে পার্ট 3টে প্রস্তর যুগ থেকে এই কমন প্রশ্নগুলো হয়। তারপরে মাইক্রোলিথ এর ব্যবহার কোন যুগে, মধ্যপ্রস্তর যুগে। এখানে যে গর্ত বাড়ির পাওয়া যায় কোথায়, বুরজাহমে, এই প্রশ্নগুলো হয়। WBCS এ বিভিন্নভাবে এই প্রশ্নগুলো এসছে, অন্যান্য পরীক্ষায় আসে, আমাদের SSCতেও আসতে পারে। তারপরে প্রাচীনতম ধানের চাষ, আমি আগেই বলছিলাম, কল্লি হাওয়া। ভীমবটেকা কিসের জন্য বিখ্যাত, গুহাচিত্রের জন্য। এইভাবে প্রশ্ন হবে, স্পেসিফিক এই প্রশ্নগুলো কিন্তু আগে WBCS এসছে, আমি 2-1টা সেখান থেকে তথ্য নিয়েছি। তারপরে হ্যান্ডেক্স সংস্কৃতি, প্রাচীন প্রস্তর যুগ, হ্যান্ডেক্স সংস্কৃতিও আগে প্রশ্ন এসছে যে কোন প্রস্তর যুগে। এই যা আমি তোমাদের আলোচনা করলাম তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকবে। তারপরে খাদ্য উৎপাদনের একেবারে সূচনা হচ্ছে নব্যপ্রস্তর যুগে। পশুপালনের যে নিদর্শন সেটা কোথায় প্রথম পাওয়া যায়, আমি বাগড় আলোচনার ক্ষেত্রে প্রথম বলেছিলাম যে বাগড়ে কিন্তু প্রাচীন নিদর্শন পাওয়া যায়, এবং আগুনের ব্যবহার শুরু সেটা উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মোটামুটি প্রস্তর যুগ সম্বন্ধে আমরা যা পেয়েছি আলোচনা করলাম। পরের দিন আমরা সরাসরি মেহেরগড়, এবং মেহেরগড় থেকে আমাদের একেবারে সিলেবাসে সরাসরি ঢুকে যাব সিন্ধু সভ্যতা। কারো কোনো প্রশ্ন আছে বলো।